আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের এই ক্লাসে 50টি প্রশ্ন উত্তর আলোচনা করব, এবং যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু সংক্রান্ত। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের সাধারণ জ্ঞানের। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে, আর কে কতগুলি সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে, আর বারবার প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু মনে থাকবে। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত কোন প্রকৃতির? এই চারটি অপশানের মধ্যে কোন প্রকৃতির পশ্চিমবঙ্গের জলবায়ু? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ তার বার্ষিক বৃষ্টির সিংহভাগ কোন বায়ুর মাধ্যমে পেয়ে থাকে? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত হয় সারা বছর ধরে, সেই বৃষ্টিপাতের বেশিরভাগটা কোন বায়ুর প্রভাবে হয়? তো সেটা হয় বর্ষাকালে, আর বর্ষাকালে যে বায়ুর প্রভাবে হয় সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হয়। এখানে একটি তথ্য মনে রাখবে যে মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু। মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু, এবং এই মৌসুমি বায়ু কিন্তু অনিশ্চিত বা খামখেয়ালি, অর্থাৎ প্রতি বছর কিন্তু এই বায়ু নির্দিষ্ট সময়ে আসে না, বা নির্দিষ্ট সময়ে এলেও সঠিক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয় না। আবার কোনো বছর খুব তাড়াতাড়ি এসে যায়, প্রচুর বৃষ্টিপাত হয়। আবার কোনো বছর খুব দেরিতে আসে, তারপরে বৃষ্টিপাত হয়। আবার কোনো কোনো বছর মাঝামাঝি বৃষ্টিপাত হয়ে আবার থেমে যায়। অর্থাৎ এই যে বায়ু, এই বায়ু কিন্তু ঋতুভেদে, তার সাথে সাথে অনিশ্চিত এবং খামখেয়ালি। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে গ্রীষ্মকালের বিকেলে পশ্চিমবঙ্গে যে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাকে কি বলা হয় স্থানীয় ভাষায়? পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেলের দিকে দেখবে বৃষ্টিপাত হয়, প্রচণ্ড ঝড় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। এটাই হচ্ছে কালবৈশাখী, এবং কালবৈশাখীর যে ইংরেজি নাম সেটা হচ্ছে নরওয়েস্টার। নরওয়েস্টার, ঠিক আছে, নরওয়েস্টার বলা হয় কালবৈশাখী ঝড়কে। আর এটা হয় গ্রীষ্মকালে বিকেলের দিকে, হঠাৎ করে বৃষ্টিপাত কিন্তু চলে আসে, গাছ এমনকি ঘরের সমস্ত কিছু, অনেক কিছু কিন্তু ভেঙে যায়। তো এটাই হচ্ছে কালবৈশাখী ঝড়। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কোন মাসে সাধারণত সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়? পশ্চিমবঙ্গে এই যে 12টি মাসের মধ্যে কোন মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তো সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জুলাই মাসে। জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। জুন মাসে বৃষ্টি প্রবেশ করে, অর্থাৎ বর্ষা প্রবেশ করে পশ্চিমবঙ্গে জুন মাসেই, কিন্তু জুলাই মাসে সেটার রূপ কিন্তু প্রবল হয়, এবং তারপরে জুলাইয়ের শেষের দিকে বা আগস্ট পর্যন্ত কিন্তু চলতে থাকে এই বৃষ্টিপাত। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাটি সবচেয়ে কম বৃষ্টিপাত বা খরাপ্রবণ অঞ্চলের জন্য পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলাটি সবচেয়ে কম বৃষ্টিপাত বা খরাপ্রবণ অঞ্চলের জন্য পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলা। দেখো, এখানে যদি বীরভূম জেলা থাকতো তাহলে কিন্তু বীরভূম হতো, কারণ তোমরা একটু তথ্য মনে রাখবে যে বীরভূমের যে ময়ূরেশ্বর, সেই বীরভূমের ময়ূরেশ্বরকে বলা হয় শুষ্কতম স্থান। যেহেতু এখানে বীরভূম নেই, তাহলে দেখো প্রশ্নে কি বলা হচ্ছে যে কোন জেলাতে সবচেয়ে কম বৃষ্টিপাত বা খরাপ্রবণ হয়? বীরভূমের ময়ূরেশ্বরের শুষ্কতম স্থান, কিন্তু পুরুলিয়ার সার্বিক জায়গায় জুড়েই কিন্তু বৃষ্টিপাত কম হয়।
খরাপ্রবণ অঞ্চলে কিন্তু পরিণত হয়। যদি তোমরা দেখো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু পুরুলিয়া জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে পুরুলিয়া জেলা। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে যে মনোরম শরৎকাল দেখা যায় তা আবহাওয়ার কোন অবস্থার কারণে হয়? অক্টোবর নভেম্বর মাসে আমরা কি দেখি? যে মনোরম শরৎকাল, অর্থাৎ সেই সময় কিন্তু শীতও নেই আর গ্রীষ্মের প্রভাবও কিন্তু নেই, অর্থাৎ একটা আরামদায়ক একটা আবহাওয়া কিন্তু তখন চলে অক্টোবর নভেম্বরের দিকে। তো সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন। সেই সময় দেখবে আকাশ খুব পরিষ্কার থাকে, খুব সুন্দর কিন্তু আকাশ থাকে, পরিষ্কার আকাশ। আকাশ কিন্তু পুরোপুরি দেখবে খুব সুন্দর কিন্তু দেখা যায় শরতের আকাশ, এবং সেটার কারণেই হচ্ছে দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু সেই বায়ু কিন্তু প্রত্যাবর্তন অর্থাৎ ফিরে যায়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মে এবং অক্টোবর নভেম্বর মাসে এবং অক্টোবর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে কোন আবহাওয়া বিপর্যয়টি সবচেয়ে বেশি দেখা যায়? কোন আবহাওয়া বিপর্যয় মে মাসে দেখা যায় আর অক্টোবর নভেম্বরের দিকে? তো সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণিঝড়। ক্রান্তীয় ঘূর্ণিঝড় কিন্তু দেখা যায় কোন সময়? মে মাসে আর অক্টোবর নভেম্বর মাসে। কোথায়? উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে দেখা যায়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে শীতকালে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম থাকে? শীতকালে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম থাকে? কোন অঞ্চলে? তো যদি তুলনা করতে যায় তাহলে কিন্তু এখানে দার্জিলিং হবে কারেক্ট আনসার। দার্জিলিং হবে কারেক্ট আনসার। কিন্তু কোনো কোনো বছরে পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু অনেক কমে যায়, দার্জিলিংয়ের সমান সমান কিন্তু হয়ে যায় পুরুলিয়ার তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলির তাপমাত্রা অনেক সময় দার্জিলিংয়ের কাছাকাছি কিন্তু চলে যায়। কিন্তু সার্বিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু অনেক কম কিন্তু সেই সময় থাকে শীতকালে। এরপর পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যে তীব্র গরম ও ধুলোবালিযুক্ত শুষ্ক হাওয়া বয় তাকে কি বলে? কি বলা হচ্ছে? গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, অর্থাৎ পশ্চিমের জেলাগুলি কোনগুলি আছে? যেমন পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, বীরভূম আছে, ঝাড়গ্রাম আছে। এই যে পশ্চিমের অর্থাৎ মালভূমি অঞ্চলের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে তীব্র গরম ও ধুলোবালিযুক্ত শুষ্ক বাতাস কিন্তু বয়। এই বাতাসটিকেই বলা হয় লু। এই বাতাসটিকে কি বলা হয়? লু। লু হচ্ছে একটা স্থানীয় বায়ু। কি বায়ু? স্থানীয় বায়ু, অর্থাৎ ভারতে এটা কিন্তু স্থানীয় বায়ু, অর্থাৎ এই সময়ে কিন্তু এটি দেখা যায়। ঠিক আছে, এই সময় এটি দেখা যায় লু বাতাস। এটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত কিন্তু এর উষ্ণতা পৌঁছে যায়, এবং এই বায়ু কিন্তু খুবই ক্ষতিকর, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু কষ্ট হয়। তার সাথে সাথে ধুলোবালিযুক্ত শুষ্ক বাতাস, সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরে অর্থাৎ কলকাতাতে অবস্থিত আবহাওয়া দপ্তর মূলত কোন সাগরের ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেয়? কোন সাগরের? এই যে আলিপুর আবহাওয়া দপ্তর, খবরে আমরা দেখি যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে আগামীকাল বৃষ্টিপাত হবে। এই যে তারা ভবিষ্যৎবাণী, অর্থাৎ যে আবহাওয়ার যে তথ্যগুলো তারা দেয়, এটা কোন সাগরের ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ অর্থাৎ পূর্বাভাস তারা দেয়? এটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, ঠিক আছে, বঙ্গোপসাগর হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে একটানা ভারী বৃষ্টির জন্য প্রধানত কোন মেঘ দায়ী? এই যে মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ফলে
পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হয়, অর্থাৎ বর্ষাকাল নেমে আসে। তো এই যে বর্ষাকাল হয় সেটা কোন মেঘের জন্য কিন্তু দায়ী? পশ্চিমবঙ্গে যে টানা বৃষ্টিপাত হয়, কোন মেঘ? সেই মেঘের নাম হচ্ছে নিম্বোস্ট্রেটস। নিম্বোস্ট্রেটস, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে আলিপুরের যে বক্সাদুয়ার অঞ্চলে, আলিপুরের যে বক্সাদুয়ার অঞ্চল রয়েছে সেখানে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হওয়ার প্রধান ভৌগোলিক কারণ কি? বক্সাদুয়ারে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, তো সেই অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ভৌগোলিক কারণ কি? সায়েন্টিফিক কি কারণ আছে? তো সেই কারণ হচ্ছে যে হিমালয় পর্বতে বাধা পেয়ে সৃষ্ট শৈলক্ষেপ বৃষ্টিপাত। অর্থাৎ যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন দক্ষিণ পশ্চিম দিক থেকে পুরো উত্তর পূর্ব দিকে যখন যায় তখন কি হয়, যে হিমালয়ে কিন্তু বাধা পায়, এবং বাধা পাওয়ার ফলে কি হয় সেটা ফিরে আসে, এবং সেখানে কি আছে, সেখানে হচ্ছে বক্সাদুয়ার অঞ্চল, বক্সা ডুয়ার্স। ঠিক আছে, এটা ডুয়ার্স হবে, বক্সা ডুয়ার্স যে রিজিয়ান সেখানে কিন্তু, ডুয়ার্স মানে হচ্ছে দুয়ার, তো বক্সা ডুয়ার্স যে অঞ্চল সেই অঞ্চলে কি শৈলক্ষেপ বৃষ্টিপাত কিন্তু হয়, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যে হিমালয় পর্বতে বাধা পেয়ে বক্সা ডুয়ার্স অঞ্চলে কি হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, যে কারণে সেখানে কিন্তু প্রতি বছর প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেন্দ্রগুলিতে বায়ুমণ্ডলের চাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে। কিভাবে ঘুরিয়ে দিয়েছে? সিম্পল একটি প্রশ্ন, যে বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি? সেটা কি বলেছে দেখো ঘুরিয়ে, যে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেন্দ্রগুলিতে বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রে? তো সব আবহাওয়া কেন্দ্রগুলিতেই বায়ুর চাপ পরিমাপ করা হবে কোন যন্ত্রে? বায়ুর চাপ মানে হচ্ছে বেরোমিটার। ঠিক আছে, বায়ুর চাপ মানে বেরোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হবে। পরবর্তী প্রশ্ন, বর্ষাকালে পশ্চিমবঙ্গে ভেজা কাপড় শুকাতে অনেক বেশি সময় লাগে কেন? শুধু পশ্চিমবঙ্গে নয়, সব জায়গাতেই। প্রশ্নটি হচ্ছে কি, যে বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে অনেক বেশি সময় লাগে কেন? তার কারণ হচ্ছে কি, যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ যে হিউমিডিটি সেটা কিন্তু খুব বেশি থাকে, তার কারণে জল ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম থাকে বাতাসের। তাহলে জল ধারণ ক্ষমতা যদি কম থাকে তাহলে কি শুকাতে সময় লাগবে। কাপড়ে যে জল থাকে সেই জলটি বাতাস কিন্তু শোষণ করতে পারে না, যেহেতু আগে থেকেই আপেক্ষিক আর্দ্রতা বেশি, তো সেই জন্যই শুকাতে সময় লাগে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কলকাতার আবহাওয়া রিপোর্ট যদি হঠাৎ বেরোমিটারের পারদ দ্রুত নেমে যাওয়ার কথা বলা হয় তবে তা কিসের সংকেত? কলকাতার আবহাওয়া রিপোর্টে যদি হঠাৎ বেরোমিটারের পারদ নেমে যায় তাহলে সেটা কিসের সংকেত? কিসের সংকেত বলো তো? এটার কারেক্ট আনসার হয়ে যাবে যে একটি তীব্র ঝড় বা নিম্নচাপ ধেয়ে আসছে। অর্থাৎ হঠাৎ করে দেখবে যে আবহাওয়া দপ্তর বলে যে কিছুদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে 120 কিলোমিটার বেগে বা প্রবল ঘূর্ণিঝড় কিন্তু নেমে আসবে, 4-5 দিন ধরে বৃষ্টিপাত হবে। সেটা কিভাবে আবহাওয়া দপ্তর বলতে পারে? সেটা হচ্ছে বেরোমিটারের যে পারদ সেটা যখন হঠাৎ করে নেমে যায় তখন কিন্তু তারা বুঝতে পারে যে ঘূর্ণিঝড় বা তীব্র ঝড় বা নিম্নচাপ কিন্তু ধেয়ে আসছে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে শীতকালে সাধারণত জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে যে হালকা বৃষ্টিপাত হয় তার প্রধান কারণ কি? শীতকালের যে বৃষ্টিপাত সেটাকে কি বলা হয়? আশা করি অনেকেই জানো, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। পশ্চিমী ঝঞ্ঝা, ভূমধ্য সাগর থেকে আসা যে পশ্চিমী ঝঞ্ঝা, এর ফলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। অনেক সময় দেখবে শীতকালে পৌষ মাসে প্রচুর ঠান্ডা, তারপরে আবার বৃষ্টিপাত, নিম্নচাপ, 7-8 দিন ধরে বৃষ্টিপাত হয়,
তারপরে রোদ উঠে না, প্রচণ্ড ঠান্ডা, দার্জিলিংয়ের মতো অবস্থা হয়ে যায়। সেটার কারণ কি? পশ্চিমী ঝঞ্ঝা, ভূমধ্য সাগর থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই বৃষ্টিপাত কিন্তু হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে পশ্চিমবঙ্গের সমস্ত আবহাওয়া পরিবর্তন যেমন মেঘ, ঝড়, বৃষ্টি সংঘটিত হয়? কোন স্তরে? দেখো প্রশ্নগুলি একটু কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এখানে বুঝতে হবে। এখানে দেখো প্রশ্নটি কি বলেছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরে পশ্চিমবঙ্গের সমস্ত আবহাওয়া পরিবর্তন সংঘটিত হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সব জায়গাতেই হবে। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন হয়, অর্থাৎ মেঘ, ঝড়, বৃষ্টি কোন স্তরে দেখা যায়, সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার অর্থাৎ সবচেয়ে নিচের যে স্তর, সেই স্তরেই কিন্তু মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত সমস্ত কিছু কিন্তু হয়। ধুলো বালি সমস্ত কিছু, যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছুই কিন্তু ট্রোপোস্ফিয়ারে। এবং এই জন্যই এই স্তরকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। এই জন্য এই স্তরকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। আর এই যে ট্রোপোস্ফিয়ার স্তর রয়েছে, এই স্তরের উপরের স্তরের নাম হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সুন্দরবন অঞ্চলে বছরের অধিকাংশ সময় আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকার কারণ কি? অতিরিক্ত আর্দ্র থাকার কারণ কি? সুন্দরবন অঞ্চলে বছরের অধিকাংশ সময় আর্দ্র থাকার কারণ কি? তো তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরের সান্নিধ্য, অর্থাৎ বঙ্গোপসাগর পাশাপাশি এবং ঘন ম্যানগ্রোভ জলপথের উপস্থিতি, অর্থাৎ সেখানে জলের পরিমাণ বেশি, জলভাগ বেশি এবং বঙ্গোপসাগরের সান্নিধ্য, যার ফলেই কিন্তু অতিরিক্ত আর্দ্র আবহাওয়া লক্ষ্য করা যায় সুন্দরবনের অধিকাংশ অঞ্চলে বছরের অধিকাংশ সময়ে। এরপর দেখো বলা হচ্ছে কালবৈশাখী ঝড় সাধারণত কোন মালভূমি অঞ্চলে তৈরি হয়ে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসে? কালবৈশাখী, তো এটা আসে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর যে মালভূমি, সেই মালভূমি অঞ্চলে তৈরি হয়ে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসে। পরবর্তী প্রশ্ন, আকাশে বজ্রপাতের আলোর ঝলকানি দেখার কিছুক্ষণ পর মেঘ ডাকার শব্দ শোনা যায় কেন? আকাশে হঠাৎ করে ঝলকানি দেখা যায়, তারপরে মেঘের শব্দ, কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ফলে চারপাশের বাতাস তীব্র গতিতে উত্তপ্ত ও প্রসারিত হওয়ার কারণে। বিদ্যুৎ প্রবাহের ফলে চারপাশের যে বাতাস সেটা তীব্র গতিতে উত্তপ্ত হয় এবং প্রসারিত হওয়ার কারণে কিন্তু শব্দ তৈরি হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলা কোনটি যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়? এমনকি রাজস্থানের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অনেক সময় কিন্তু ছাড়িয়ে যায়। রাজস্থান মরুভূমির দেশ বলা হয়, তাহলে সেই রাজস্থানেও কিন্তু যে তাপমাত্রা, সেই তাপমাত্রাও কিন্তু কয়েক বছর ছাড়িয়ে যায়। তো সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলাতে কিন্তু অত্যধিক তাপমাত্রা কিন্তু অনুভূত হয়, অত্যধিক তাপমাত্রা অনুভূত হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু মালভূমি অঞ্চল এবং তার সাথে সাথে ল্যাটেরাইট মাটি আছে। ল্যাটেরাইট মাটি থাকার কারণে উত্তপ্ত হয় খুব তাড়াতাড়ি এবং ঠান্ডা হতে অনেক সময় লাগে, যার কারণে সেই উষ্ণতা কিন্তু ধরে রাখে এবং যার ফলে কি হয়, যে চরম ভাবাপন্ন আবহাওয়া কিন্তু দেখা যায় পুরুলিয়া জেলাতে। গ্রীষ্মকালে প্রচুর গরম আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা। গ্রীষ্মকালে এতই গরম যে রাজস্থানের গরম কিন্তু ছাড়িয়ে যায়, আর শীতকালে এতই ঠান্ডা যে দার্জিলিংয়ের মতো ঠান্ডা কিন্তু অনুভূত হয় পুরুলিয়া জেলাতে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে উত্তরবঙ্গে তরাই ও ডুয়ার্স অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের প্রধান কারণ কি? তরাই ও ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় কেন? তার কারণ হচ্ছে হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে মৌসুমি বায়ুর বাধা পাওয়া। এই জন্যই বক্সা ডুয়ার্স অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। কী কারণে? না, হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয় সেই বায়ু, মৌসুমি বায়ু, যার ফলে এখানে কিন্তু শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সাধারণত কোন মাস থেকে বর্ষাকাল
বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন শুরু হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটু খেয়াল রাখবে, জুন মাসে কিন্তু বর্ষা প্রবেশ করে পশ্চিমবঙ্গে, কিন্তু প্রতি বছর নয়। কেন নয়? তার কারণ হচ্ছে মৌসুমি বায়ু হচ্ছে খামখেয়ালি। কোনো বছর আগে আসে, কোনো বছর পরে আসে, কোনো বছর ঠিক সময় এলেও বৃষ্টিপাত সঠিক পরিমাণে হয় না। তো জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে, বা কোনো কোনো সময় তৃতীয় সপ্তাহে, অথবা কোনো কোনো সময় জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু হয়। তো এই চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি। এরপর দেখো, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল যেমন দীঘা, মন্দারমণি, কোন ধরনের হাওয়া বিকেলের দিকে আবহাওয়াকে আরামদায়ক করে তোলে? কোন ধরনের হাওয়া? খুবই ভালো একটি প্রশ্ন, একটা গুছিয়ে প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। এটা হচ্ছে সমুদ্র বায়ু। একটু খেয়াল রাখবে সমুদ্র বায়ু কোনটি। সমুদ্র বায়ু হচ্ছে, যে ধরে নাও এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে, আর এটা হচ্ছে স্থলভাগ। তাহলে সমুদ্র থেকে স্থলভাগের দিকে যখন বায়ু প্রবাহিত হয়, সাধারণত বিকেল থেকে রাত ভোর পর্যন্ত, সেই বায়ু হচ্ছে সমুদ্র বায়ু। অর্থাৎ সমুদ্র থেকে যখন স্থলের দিকে প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু সেটা হচ্ছে সমুদ্র বায়ু, ঠিক আছে। আর স্থলভাগ থেকে যখন সমুদ্রের দিকে যায়, তখন সেটা হচ্ছে স্থলবায়ু। অর্থাৎ যেখান থেকে তৈরি হচ্ছে সেই নাম কিন্তু হচ্ছে, যেহেতু সমুদ্র বায়ু, তো যে কারণে সমুদ্র থেকে এটা স্থলভাগের দিকে আসছে। অর্থাৎ সমুদ্র, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে দীঘা, মন্দারমণি এইদিকে বাতাস, শীতল বাতাস কিন্তু প্রবাহিত হয় বিকেলের দিকে। বিকেল, রাত্রি এবং ভোর ভোরে সেই বাতাসের গতিবেগ কিন্তু বেশি হয়। তো সেটা খুব সুন্দর একটি বাতাস, এটা গ্রীষ্মকালে খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে সমুদ্র বায়ু। পরবর্তী প্রশ্ন, মৌসুমি বায়ু এদেশে প্রবেশের আগে আইটিসিজেড অর্থাৎ আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র, এটাকে কি বলা হয় বাংলাতে? আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র বা অঞ্চল উত্তর দিকে সরে যায়। এই আইটিসিজেডের ফুল ফর্ম কি? আইটিসিজেড ক্লাস 8-এও আছে আর 10-এও আছে। আইটিসিজেড ফুল ফর্ম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। পরবর্তী প্রশ্ন, শীতকালে ভোরের দিকে পশ্চিমবঙ্গে যে ঘন কুয়াশা দেখা যায়, তা মূলত আবহাওয়ার কোন প্রক্রিয়ার ফলে তৈরি হয়? শীতকালে ভোরের দিকে পশ্চিমবঙ্গে যে ঘন কুয়াশা, শীতকাল মানেই দেখবে পুরুলিয়া, বাঁকুড়া বা বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা জেলাতেই দেখা যায়। শীতকালে ভোরের দিকে কি হয়, যে ঘন কুয়াশা কিন্তু হয়, যার ফলে দেখবে অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, দেখা যায় না। 10 ফুট দূরত্বেও কিন্তু দেখতে পাবে না, সামনে কে দাঁড়িয়ে আছে সেটাও দেখা যায় না, রাস্তাঘাটে প্রচুর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো মূলত আবহাওয়ার কোন প্রক্রিয়ার ফলে এটা তৈরি হয়? এটার কারণ কি? তো এটার সঠিক যে আনসার সেটা হবে ঘনীভবন। ঘনীভবন, কনডেনসেশন। ঘনীভবনের কারণেই কিন্তু ভোরের দিকে ঘন কুয়াশা কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে আলিপুরের আবহাওয়া দপ্তর কোন কেন্দ্রীয় সরকারের অধীনে, কোন কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজ করে? কোন কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজ করে পশ্চিমবঙ্গের আলিপুরের আবহাওয়া দপ্তর? তো সেটাকে বলা হয় আইএমডি। আইএমডি। আইএমডির ফুল ফর্ম কি? ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এর সাথেই কিন্তু যুক্ত হয়ে তারা কিন্তু কাজ করে, পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখো বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের মূল ভূখণ্ডে ঢোকার পর দুটি শাখায় ভাগ হয়। দুটি শাখায় ভাগ হয়, ঠিক আছে। ভারতের মূল ভূখণ্ডে ঢোকার পর, অর্থাৎ দেখবে বৃষ্টিপাত ভারতে কিন্তু সবচেয়ে প্রথম কেরালাতে কিন্তু শুরু হয়, কেরালাতে, ঠিক আছে। কেরালাতে প্রথম কিন্তু বৃষ্টি প্রবেশ করে। দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে সর্বপ্রথম প্রবেশ করে, এবং তারপরে সেটা আমাদের এদিকে আসে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন শাখাটি প্রবাহিত হয়? সেই শাখাটির নাম কি? তো সেই শাখাটির নাম হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। যেহেতু বঙ্গোপসাগর আমাদের পাশে আছে, তাহলে
বঙ্গোপসাগরীয় শাখা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আরব সাগরের উপকূলবর্তী যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিতে আরব সাগরীয় শাখা যাবে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে বর্ষাকালের মাঝপথে যদি একটানা বেশ কিছুদিন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ থাকে তবে আবহাওয়ার সেই অবস্থাকে কি বলে? এই বছর কিন্তু সেই অবস্থাটাই হচ্ছে। এই বছর দেখো বর্ষাকাল শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই, কিন্তু এবছর খরা, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব একটা বেশি নেই। হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, অর্থাৎ এই বছর কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি খামখেয়ালি এবং বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তো এই যে অবস্থা, এই বছরের যে অবস্থা সেটা কিন্তু এর সাথে মিলছে। বর্ষাকালে মাঝপথে যদি একটানা কিছুদিন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ বা খুবই কম হয় তাহলে সেই অবস্থার নাম হচ্ছে কি? মনসুন ব্রেক। এটাকে বলা হয় মনসুন ব্রেক। ঠিক আছে, আবহাওয়াবিদরা এটার নাম দিয়েছে মনসুন ব্রেক। পরবর্তী প্রশ্ন, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ব্যবহৃত স্কোয়াল, স্কোয়াল মানে কি? ঝোড়ো হাওয়া, শব্দটির অর্থ কী? এটার অর্থ কী? তো এটার অর্থ হচ্ছে হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে যাওয়া যা অন্তত 1 মিনিট স্থায়ী থাকে। 1 মিনিট অন্তত, মিনিমাম বলছে 1 মিনিট কিন্তু স্থায়ী থাকবে। হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে যায়, স্কোয়াল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল যেমন কোথায়? সান্দাকফু, ফালুট, এই সমস্ত জায়গাগুলিতে শীতকালে তুষারপাত হওয়ার প্রধান কারণ কি? পার্বত্য অঞ্চলে শীতকালে তুষারপাত হয় কেন? এটার কারণ কি? তো এটার কারণ হচ্ছে অত্যধিক উচ্চতা, অর্থাৎ সমুদ্র থেকে অনেক উঁচুতে, কয়েক হাজার উঁচুতে অবস্থিত, এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যায়। হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যায়, তার কারণে তুষারপাত হয়। বরফ কখন হয়? 0 ডিগ্রি। পরবর্তী, এল নিনো বছরের প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ায় সাধারণত কেমন হয়? এল নিনো বছরের প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কেমন হয়? এল নিনোর প্রভাব কেমন হয়? তো এটার প্রভাব হচ্ছে যে মৌসুমি বায়ু কিন্তু দুর্বল হয়ে পড়ে। যখন এল নিনোর প্রভাব হবে তখন মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে এবং বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কমে যায়। এই বছর যে অবস্থাটা হচ্ছে এটা কিন্তু এল নিনোর প্রভাবেই কিন্তু হচ্ছে। পরবর্তী প্রশ্ন, মে জুন মাসে প্রচণ্ড গরমে কলকাতার আবহাওয়া খুবই অস্বস্তিকর ও ঘামাচি প্রবণ হয়ে ওঠে কেন? মে জুন মাসে কেন? এটার কারণ কি? তো দেখো, এটার কারণ হচ্ছে যে বাতাসে উচ্চ তাপমাত্রা, তার সাথে সাথে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে, আর্দ্রতা, যার কারণে ঘামাচি প্রবণ, খুবই অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করার জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা কোন যন্ত্রটি ব্যবহার করেন? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করার জন্য কি হবে কারেক্ট আনসার? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। এরপর দেখো বলা হচ্ছে কালবৈশাখী ঝড় সাধারণত দিনের কোন সময় সবচেয়ে বেশি দেখা যায়? কালবৈশাখী ঝড় দিনের কোন সময় সবচেয়ে বেশি দেখা যায়? তো এটার কারেক্ট আনসার কী হবে? বিকেলের দিকে দেখবে আসে। কালবৈশাখী ঝড় কখন আসে? বিকেলের দিকে। দুপুর জাস্ট পেরিয়েছে, তারপরে ঘন কালো মেঘ, হঠাৎ করে ঝড়, বৃষ্টিপাত সব কিছু ভেঙে দেয় বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে। বিকেলের দিকে শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত থাকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া মাটি লাল এবং আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক হওয়ার কারণ কি? শুষ্ক, দেখো শুষ্ক, বীরভূমের মৌরেশ্বর শুষ্কতম স্থান, তাহলে সেটার কারণ কি? এটার কারণ হচ্ছে ল্যাটেরাইট মাটি। মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি কিন্তু প্রচুর। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে, ঝাড়গ্রাম, মেদিনীপুরের কিছু অংশ, এই জায়গাগুলিতে কি হয়?
ল্যাটেরাইট মাটি কিন্তু প্রচুর থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। ঠিক আছে। আর ল্যাটেরাইট মাটির কারণে কি হয়, যে খুব তাড়াতাড়ি উষ্ণ হয় এবং সেই উষ্ণতা ধরে রাখে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট এলাকার অন্তত কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। অর্থাৎ এখানে বলা হয়েছে জলবায়ুর সংজ্ঞা কী। জলবায়ু কাকে বলে? দেখো, আবহাওয়া হচ্ছে প্রতিদিন পরিবর্তন হয়। সকালে একরকম আবহাওয়া, বিকালে আরেক রকম আবহাওয়া, সেটা হচ্ছে প্রতি মুহূর্তে বা প্রতিদিন কিন্তু পরিবর্তন হয়, তাকে বলা হয় আবহাওয়া। আর জলবায়ু কি? জলবায়ু হচ্ছে 35 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। 35 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কেন্দ্রে যে শান্ত ও মেঘহীন অঞ্চলটি থাকে তাকে আবহাওয়ার ভাষায় কি বলা হয়? তাকে কি বলা হয় বলো তো? এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হচ্ছে, সেই সাইক্লোনের কেন্দ্রে যে শান্ত ভাব বা যে মেঘহীন অঞ্চলটি থাকে সেটা বলা হয় ঝড়ের চোখ। কি বলা হয়? ঝড়ের চোখ, আই অব দ্য স্টর্ম। পরবর্তী প্রশ্ন, অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের আকাশ মেঘমুক্ত হলে এবং হঠাৎ তাপমাত্রা বেড়ে গেলে যে অস্বস্তিকর গরম পরিস্থিতি তৈরি হয় তাকে কি বলা হয়? অক্টোবর মাসের দিকে কি হয়? পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মেঘমুক্ত হয় এবং তারপরে অস্বস্তিকর গরম পরিস্থিতি তৈরি হয়, দেখবে সেটাকে বলা হয় আশ্বিনের ঝড়। ঠিক আছে, আশ্বিনের ঝড়। এবং সেই আশ্বিনের ঝড়ের ফলে কি হয়, এই যে গরম পরিস্থিতি তৈরি হয় সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে এই যে মেঘমুক্ত হয়, মেঘমুক্ত হওয়ার পরে সেই সময়টাতে বৃষ্টিপাতও কিন্তু হয়। তো সেই সময় দেখবে দুর্গাপূজার সময় হঠাৎ করে কিন্তু বৃষ্টিপাত হয়ে যায়। সেই বছর দেখবে দুর্গাপূজা পুরো ড্যামেজ, 5 থেকে 6 দিন ধরে টানা বৃষ্টিপাত হয়। তো সেটা কি কারণে হয়? আশ্বিনের ঝড়ের কারণে। এবং আশ্বিনের ঝড় কেন হয়? তার কারণ হচ্ছে অস্বস্তিকর গরম পরিস্থিতি তৈরি হয়, যে কারণে বৃষ্টিপাত সেখানে হয় পশ্চিমবঙ্গে অক্টোবর মাস নাগাদ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আবহাওয়া মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যদি কাল্পনিক রেখা দিয়ে জোড়া হয় তাহলে তাকে কি বলে? অর্থাৎ যে সব জায়গাগুলিতে মোটামুটি একই বৃষ্টিপাত হয়, মোটামুটি সমান সমান বৃষ্টিপাত হয় যেসব অঞ্চলগুলিতে, সেই অঞ্চলগুলিকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যদি আমরা যুক্ত করি তাহলে সেই রেখাটিকে কি বলা হয়? সেই রেখাটিকে বলা হয় সমবর্ষণ রেখা। কি বলা হয়? সমবর্ষণ রেখা। এরপরে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো সমবর্ষণ রেখা নেই, তাহলে এটা তোমাদের ইংরেজিটাও মনে রাখতে হবে, আইসোহিয়েট। আইসোহিয়েট এটা বলা হয়। আইসোহিয়েট মানে হচ্ছে সমবর্ষণ রেখা। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে একই বা সমান সমান বৃষ্টিপাত হয় সেই জায়গাগুলিতে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোহিয়েট বা সমবর্ষণ রেখা। এরপর দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যেমন পুরুলিয়া, বাঁকুড়া গ্রীষ্মকালে অত্যন্ত গরম পড়ার ভৌগোলিক কারণ কি? কী কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে গরম হয়? কারণ কি? ভৌগোলিক কারণ কি? তো ভৌগোলিক কারণ হচ্ছে প্রাচীন রূপান্তরিত শিলা। যদি আমরা দেখি ভূ অভ্যন্তরে পুরুলিয়া জেলাতে, বাঁকুড়া জেলাতে, বীরভূম জেলাতে, এই সমস্ত জেলাগুলিতে কি হয়, প্রাচীন রূপান্তরিত শিলায় কিন্তু ভরপুর। তার সাথে সাথে ল্যাটেরাইট মাটি, লাল মাটি, যার কারণে কি হয়, রূপান্তরিত শিলা এবং ল্যাটেরাইট মাটি সেগুলো দ্রুত উত্তপ্ত হয় আর শীতল হতে সময় লাগে, যার কারণে কি সেই গরম বা উষ্ণতা সেটা কিন্তু ধরে রাখে এবং প্রচুর গরম কিন্তু হয়, অত্যন্ত গরম হয় এই সমস্ত জেলাগুলি। এরপর দেখো বলা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ জেলাগুলিকে যেমন কলকাতা, হাওড়া কোন প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা থেকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে? সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কিভাবে কাজ করে? কলকাতা এবং হাওড়া এই সমস্ত যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিকে কিন্তু রক্ষা করছে
সেই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য প্রাকৃতিক দুর্যোগ থেকে, তীব্রতা থেকে কিন্তু রক্ষা করে। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ক্রান্তীয় ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে কিন্তু রক্ষা করছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ বিদায় নেয় তখন বাতাসের দিক পরিবর্তন হয়ে কোন দিকে হয়? কোন দিকে হবে? তো এটা কী হবে বলো তো? এটার কারেক্ট আনসার হয়ে যাবে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে। উত্তর পূর্ব দিকে যায়, প্রথমে যখন আসে তখন দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে যায় যখন আসে তখন, আর যখন ফিরে যায় তখন কি হবে? উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে যাবে, বিপরীতমুখী। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম। এরপর দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে শিলাবৃষ্টি সাধারণত কোন ধরনের মেঘের তীব্র পরিচলন প্রক্রিয়ার কারণে ঘটে থাকে? পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে শিলাবৃষ্টি সাধারণত কোন ধরনের মেঘের তীব্র পরিচলন প্রক্রিয়ার ফলে ঘটে থাকে? শিলাবৃষ্টি কিসের কারণে হয় পশ্চিমবঙ্গে সমভূমি অঞ্চলে শিলাবৃষ্টি? কিসের কারণে? এটার কারণ হচ্ছে কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস এটা হচ্ছে মেঘ। কিউমুলোনিম্বাস মেঘের তীব্র পরিচলন প্রক্রিয়ার ফলেই সমভূমি অঞ্চলে শিলাবৃষ্টি হয়ে থাকে। এরপর দেখো বলা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে যেমন জলপাইগুড়ি জেলা আছে, কোচবিহার জেলা আছে, দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ কি? তো এটারও একই কারণ। কি কারণ? না হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত এইসব জেলাগুলিতে কি হয়? মৌসুমি বায়ু বাধা পায়, আর বাধা পাওয়ার ফলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে। বক্সা ডুয়ার্সে, তরাই ডুয়ার্সে বা এই যে জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাতের কারণ কি? না মৌসুমি বায়ু কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে প্রচুর বৃষ্টি হয়, আর যার কারণে কি হয়? তিস্তা নদী, ত্রাসের নদী বন্যা হয় উত্তরবঙ্গে। এরপর দেখো আবহাওয়ার পূর্বাভাসে যখন ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপ কথা বলা হয় তখন ওই অঞ্চলের বায়ুচাপ চারপাশের তুলনায় কেমন থাকে? চারপাশের তুলনায় ওই অঞ্চলের বায়ুচাপ কেমন থাকে? অনেক কম থাকে। কি হয়? অনেক কম থাকে, অর্থাৎ নিম্নচাপ কিন্তু থাকে। ঠিক আছে, অনেক কম থাকে। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ইদানিং কোন ঘটনাটি বেশি লক্ষ্য করা যাচ্ছে? জলবায়ু পরিবর্তনের প্রভাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তো এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের প্রভাবে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ইদানিং কোন ঘটনাটি বেশি লক্ষ্য করা যাচ্ছে? তো যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা যেটাকে বলা হয় সুপার সাইক্লোন সংখ্যা বাড়ছে এবং তার তীব্রতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ কি? না আবহাওয়ার পরিবর্তন। পশ্চিমবঙ্গের বা অন্যান্য জায়গার আবহাওয়ার কিন্তু পরিবর্তন হয়েছে এবং যার ফলে সমুদ্রের যে জল, সেই জলের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে ঘূর্ণিঝড় এবং তীব্র যে সুপার সাইক্লোন সেগুলোর সংখ্যা কিন্তু বাড়ছে। এরপর দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো নির্দিষ্ট স্থানে 24 ঘন্টায় মোট কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা মাপার জন্য আবহাওয়া দপ্তর কোন যন্ত্রটি ব্যবহার করেন? অর্থাৎ এখানে সোজা ভাষায় বলতে গেলে কি বলতে চেয়েছে? যে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেন গজ। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, মে জুন মাসে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মে জুন মাসে অর্থাৎ গ্রীষ্মকালে লু চলার সময় সাধারণ মানুষকে
ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয় কেন? অর্থাৎ যখন লু বাতাস বয় তখন বাইরে বেরোতে নিষেধ করা হয় কেন সরকারিভাবে? কেন নিষেধ করা হয়? রেড অ্যালার্ট দিয়ে দেয় কী কারণে? এটার কারণ হচ্ছে এই যে লু বাতাস এটা কিন্তু অত্যন্ত গরম এবং শুষ্ক হয়, যা হিট স্ট্রোক ঘটাতে কিন্তু পারে, অর্থাৎ হঠাৎ করে হিট স্ট্রোক হবে। ঠিক আছে, অত্যন্ত যে জল, যে শরীরের যে জল সেটা কিন্তু শুষে নেয়, খুব দ্রুত শুষে নেয়, যার ফলে হঠাৎ করে মৃত্যু, হঠাৎ করে পড়ে যাওয়া, মাথা ধরা, এই সমস্ত কিন্তু সমস্যাগুলি হতে পারে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে আবহাওয়া মানচিত্রে সমান বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে কি বলে? অর্থাৎ যেসব জায়গাগুলিতে বায়ুর চাপ সমান সেই জায়গাগুলিকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি তাহলে তাকে কি বলে? তো তাকে বলা হয় আইসোবার। কি বলা হয়? আইসোবার। ঠিক আছে, তাকে বলা হয় আইসোবার। আইসোবার অর্থাৎ এটা হচ্ছে সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে বায়ুর চাপ একই থাকে এবং কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় সেই জায়গাগুলিকে বলা হয় সমষ্ণ। সেই রেখাকে কি বলা হয়? সমষ্ণ রেখা, বা ইংরেজিতে বলা হয় আইসোবার। তাহলে এখানে কারেক্ট আনসার কি হলো? আইসোবার। ঠিক আছে, তো এই হচ্ছে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গের জলবায়ু সংক্রান্ত। এগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। জলবায়ু থেকে যা কিছু প্রশ্ন ছিল প্রত্যেকটি আমি তোমাদের একটি ক্লাসেই শেয়ার করে দিলাম। বারবার প্র্যাকটিস করবে তাহলে মনে থাকবে, আর প্রতিদিন ক্লাসগুলি করবে। ক্লাস না করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, তো তাই নিজের দায়িত্বে তোমরা কিন্তু ক্লাসগুলি করবে। ঠিক আছে, আর যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।